গত মাসের কনকনে শীতে শহরের কোনো এক দলীয় সমাবেশ থেকে ফেরার পথে কয়েকজন কালো মুখোশধারী লোক মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে আতাউর রহমান আর তার পুত্রকে কুপিয়ে জখম করেছে। ক্ষত গভীর, হাসপাতালে মাস খানেক পড়ে থেকে এখন বাড়িতে ফিরেছে। বিছানার সঙ্গে সন্ধি বেঁধেছেন তিনি, ঠিকমতো হাঁটতে পারেন না, রগ নাকি ছিঁড়ে গিয়েছে। সোহেল হত্যা মামলাটাও নতুন কোনো মামলার নিচে চাপা পড়ে গিয়েছে। এখন আর পুলিশ তদন্ত করছে না। যতবার বড় ছেলেকে নিয়ে সিরাজুল্লাহ থানায় গিয়েছেন ততবারই নানান অজুহাতে কর্তৃপক্ষ এড়িয়ে গিয়েছে তা। দেশীয় আইন তো এমনিতেই নড়ে পড়ে। জোয়ারের পানি শুকিয়ে যেতেই কর্দমাক্ত জমিতে সেচ দিয়ে রোপণ করা হয়েছে ধানের চারা। সেই চারা হাঁটু অবধি বড় হয়ে সবুজে ভরে উঠেছে দ্বিঘাতিক। এবছর আর শীতের কুয়াশায় গায়ে মেখে কাদা মারিয়ে ধান ক্ষেত করতে নামেনি নাজির। যা করার মিল্টন আর লতিফের দিয়েই করিয়ে নিয়েছে। কিছুক্ষণ আগে ভোরের আলো ফুটেছে, বেলা হতে এখনো বেশ দেরি। নাজির ক্ষেতের আইল দাঁড়িয়ে আছে, হিমেল হাওয়ায় পরনের লুঙ্গি চাদর উঠছে। পাশে কারো উপস্থিতি টের পেয়েও কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। চেহারায় কৌতূহলের বদলে পূর্বের মতো গম্ভীরতা লেপ্টে আছে। জিজ্ঞেস করল, এত সকালে ঘুম শেষ? ভাইজান, এখন একটু তাড়াতাড়ি উঠি। আইস গাছগুলো একটা কীটনাশক ছিটিয়ে দিস, মাঝখানে গাছে পোক ধরছে মনে হয়। আচ্ছা। কথা আর এগোয় না। নাজির থেমে যায়। আজকাল মেপে মেপে কথা কম বলে সে। মিল্টন যেন কিছুতে আগের নাজিরের সাথেই নাজিরের মিল খুঁজে পায় না। জিজ্ঞেস করল, শুনছি আমনে সম্মতি নাকি বিয়া? হ্যাঁ, রুহুলের বিয়া। আজ মনে হয় মেহেন্দি, কাল গায়ে হলুদ। বড়া মানুষের এত কিছু করতে হইব কেন? আমি একদিনও যাই নাই। 2 দিন ধরে ঘরের সিংহি হাউ খাউ করতেছে। মিল্টন হাসে। নাজির তেসরা স্বরে বলে, খালি হাসি আয় তোমার? বিয়া করবি কবে? তোর লাইকিয়া মোখলে স্টার্ট খেয়ে গেছে। বোনগুলোর তো বয়স হয়েছে, মানুষের নজর কিন্তু ভালো না। আম্মা কইল ঘরে বউ আইলেন নাকি ননদ গো দেখতে পারে না। আমিও বউয়ের আঁচলের তলে গিয়ে সংসারের খরচ দিব না, তাই আগে বোনের বিয়া দিব। ওদিকে যৌতুক ছাড়া কথায় আগায় না। আমার কি যৌতুক দেওয়ার সামর্থ্য আছে ভাইজান? আগে মানুষের পিছনে ঘুরা ঘুরা ফরমায়েশ খাটতাম, এখন আপনার কাছে কাম করি, দিন আনি দিন খাই। সেই পয়সায় 7 জনের সংসার পেট চলে। আব্বা ভিটার একটু জমি ছাড়া কিছু রেখে যায় নাই, আমি আর কি করবো? হতাশ হইস না, হতাশ হইস না, আল্লাহর উপর ভরসা রাখ। খারাপ সময় আমিও পার করে আইছি। পরিশ্রমী মানুষেরা কখনো না খেয়ে থাকে না। রাজার ধন এক সময় ফুরায় যায়, তার ভাগ্যে গিয়ে আছে আল্লাহ জানে। বাপ মা সব সন্তানের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয়। তাই তোর মায়ের ভরসা থাকলে হইব না। ধন সম্পদের খোঁজ না কইরা বড়টার লাগে পরিশ্রমী সৎ কাউরে খোঁজ। আল্লাহ দিতে কতক্ষণ, এরপরে নিজে ঘরে বৌতল, পরে বাকি বোনগুলো গিয়া চিন্তা। মিল্টন শুধু মাথা নাড়ল। নাজির পুনরায় বলল, ওই পাড়ার মেম্বরের মাইয়ার পিছনে সমনষ্ট করে লাভ নেই। মেম্বরে তোর কাছে কোনো মায়া বিয়া দিব না। ওই মাইয়া কখনো তোর সংসার করতে পারবো না। এই ধরনের মাইয়া সোনার চামচ মুখে লয়ে জন্মায়। এই যে আমার জন, প্রথম প্রথম ইটের বড় দালান ছাইরা আমার মাটির ঘরে আর থাকতে পারে না। গরমে অস্থির, কল চাপতে গেলে হাতে ঠেসা পড়ে। একটা কামও পারতো না, খালি নাকড়া করতো। কিন্তু আমার তো বাপ্পা নাই, একলা মানুষ, তাই ধৈরা ধরে শিখে সংসার ঠিকাইছে। পাত্র দেখবো নাকি? মিল্টন লজ্জায় মাথা নিচু করে ফেলল। মিনমিন করে বলল, আপনার ইচ্ছা ভাইজান। দাঁড়া, বর্ষাকাল লাইতিতে ঘটকালি করতেছি। নশদ ভাইয়ের কি খবর? হেই আর বিয়ে করবো না? করবো না কেন? বিয়া না করলে জীবন চলবো? ওর লাইগাও মায়া দেখছে, হাতে কিছু কাম আছে, ওগুলো শেষ হলে ধরাই দিব। ক্ষেতের আইল পেরিয়ে হাটের দিকে হাঁটা ধরল নাচের। মিল্টন তার পিছু পিছু হাঁটছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নাচির বলল, আয় দেখি বাজারে মন মতো মাছ পাই কিনা। এবার শীতের মাঝে বোর জ্বালায় রাইতে আর মাছ ধরতে বাইর হতে পারিনি। ভাবছিলাম বিয়ার পর বউরে শেষের উপরে রাখবো, কিন্তু নিজে এখন চারি খাই, চোখ রাঙানির ডরাই। নাজির সার এগিয়ে অবস্থা। শেষ কথাটুকু নাজির পিটপিট করে বলল। মিল্টন কাঁপতে কাঁপতে হা করে তাকে রইল। শেষমেশ কিনা তার সাহসী ভাইজান ওই হাঁটুর বয়সী বউকে ভয় পায়। সকালে রান্না শেষ করে খেতে বসেছে মেসরে। আজ নাস্তা হিসেবে ভাত আর ডাল ভর্তা করেছে। ইদানিং দিনকাল তার ভালো যাচ্ছে না, শরীর খারাপ, হুটহাট গা গুলিয়ে উঠছে, মাথা ঘুরায়। শিউলি দরজায় উক্কি দিয়ে পড়ল। ভর্তা করছো? আচমকা তাকে দেখে চমকে গেল মিশ্রে। মুখের খাবার গিলে বুকের মধ্যে থুতু ছিটিয়ে নানা মাথা নাড়ল। ভাতের থালা দিয়ে নিয়ে ভেতরে ঢুকে তার সামনে বসে পড়ল। শিউলি পড়ল, আমরা হরিরুড়ি আর লাউ রানছে, আমার আবার এসব পোষায় না। দুগা ভাত আসিল, ওইগুলো লই আইছি। দাও দেখি একটু ভর্তা, মেলা সুগন্ধ ছুটছে।
ভর্তার বাটি এগিয়ে দিয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিল মিশ্রি। শিউলি মেয়েটা বিথির বিপরীত স্বভাবের, বেশি কথা বলে, মিশুক প্রকৃতির মেয়ে। তবে মিশ্রির সঙ্গে তেমন একটা সখ্যতার তার নেই। এবারই কারোর সঙ্গে মিশ্রির আগ বাড়িয়ে কথা বলে না। শিউলি বা মর্জিনা কিছু বললে বিপরীতে শুধু হুঁ হাঁ ছাড়া আর আগ্রহ দেখায় না। ফরিদা বিথি তাকে এড়িয়েই চলে। মাঝে মধ্যে চোখাচোখি হলে ঠোঁট নাড়িয়ে গালি অভিশাপ দেন ফরিদা। পোড়া মরিচ পান্তা ভাতে জ্বলে ভর্তা দিয়ে মেখে খেতে খেতে শিউলি জিজ্ঞেস করলাম, তোমার জামাই কই, মানে আমার ভাসুর? ফজরের নামাজের পর বাড়ি থেকে বেরিয়েছে, কে জানে কোথায় গেছে। তোমার দেওর? নামাজ পড়ে এসে আবার মনে হয় ঘুমিয়েছে। শুনছি হ্যাঁ নাকি বউ গেছে গা। কে বলেছে? যায়নি, নিজে তালাক দিয়েছে। কেন? কারণ ছিল বলেই হয়তো। তুমি কি কম কথা কও? না তো। তাহলে এমন কইরা থাকো কেন? কারোর লাগে কথা কও না, পাতা আনতে যাও না, রান্ধো কি দিয়া? খড়ি আছে, উনি মিল্টন ভাইকে দিয়ে বাগান থেকে আনান তো। আর পাতা সবাই যা ঝাড়ু দিয়ে আনে তার থেকে অর্ধেক আমায় দিয়ে যায়। তোমারই তো আরামের সংসার, আর আমার উনি সংসারের ব্যাপারে মন নাই, উদাসীন। কিছু কইলেই কয় আমি কিছু জানি না। যা কর আম্মারে গিয়ে কও। তোমরা তো আরো ভালো, শ্বশুর শাশুড়ি স্বামী দুই দেওর নিয়ে ভরা সংসার, কোনো চিন্তাই নেই। তোমার বাপের বাড়ি কই? শুনছি এই গ্রামে নাকি। শুনে জিজ্ঞেস করছো কেন? ধর, তোমার লগে গপ্প কইরা মজা নাই। বয়সে যদিও আমার ছোট হইবা, তবে তুমি সুন্দর আছো। তুমিও। মেয়েটা লজ্জা পেল। মিষ্টি খাওয়া শেষে এটো থালা নিয়ে উঠে গেল। শিউলিও তার পিছু পিছু বের হলো। থালা ধুয়ে কলপার থেকে ফেরার পথে দেখা হয়ে গেল নাজিরের সাথে। তাকে দেখে দাঁত কপাটি বের করে হাসলো নাজির। হাতের থলেটা দেখিয়ে বলল, মাছ আনছি। কি মাছ? কাজলি মাছ আর গলদা, বেশি না, 1 কেজি করে আনছি। আজ আমাদের দুজনের ও বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনি রাজিও হয়েছিলেন। এখন এই মাছ কে কুটবে আর কে খাবে? রাগ করো কেন ময়না পাখি? আইও এক লোকে কাটতে ফেলাই। হাঁটি গিয়ে দেখি তাজা মাছ ফাল পারতেছে, তাই লই আইলাম। তোমার বড় ইচ্ছা পছন্দ, আর নরসাদের পছন্দ কাজলি মাছ। খাবে কে? দুপুরে না খেয়ে যাইবা কে নাকি? বাকি যা থাকবো আমি আর নরসাদ মিল্লা খাইয়া ফেলবো। রান্নাঘরে ব্যাগটা রেখে চুলা থেকে ছাই ওঠাতে লাগলো নাজির। মিষ্টি থালাটা ঘরে রেখে এলো, শীতল কঞ্চে বলল, আপনারও যাওয়ার কথা ছিল, আব্বা বলে দিয়েছে বউ ভাত পর্যন্ত ওখানেই থাকতে। কাছে থেকে কাছে থাকতে হইব কেন? বিয়ের দিন পৌঁছে যাবো। এবার আর নিজেকে শান্ত রাখতে পারলো না সে। মেজাজ বিগড়েই গেল। রাগত স্বরে বলল, বাবার বাড়ির সবার সামনে আমায় ছোট না করলে আপনার শান্তি হয় না, তাই না? বাকিদের স্বামীরা সপ্তাহের পর সপ্তাহ থাকতে পারলে আপনি কেন পারবেন না? আমার বাহানা শেখান আপনি। নাজির চমকে তাকালো। এই মেয়ের সাহস আজকাল বেশি বেড়ে গিয়েছে, সাথে বেড়েছে রাগও। হুটহাট স্বামীকে রাগ দেখায়, চোখ রাঙায়। নাজির দীর্ঘশ্বাস ফেলে বালতির পানিতে হাত ধুয়ে এগিয়ে এলো, চাপা স্বরে বলল, কত বড় সাহস! সমেরও ধমকায়, পাপ হইব ময়না পাখি। আর আপনি যে মিথ্যা প্রতিশ্রুতি দেন, নিজের বউয়ের কথা শোনেন না, তখন পাপ হয় না? এত বড় মিশা অপবাদ! তোমার কথা আমি উঠি আর বসি, সারাক্ষণ খেয়াল রাখি, সংসারে গাধের মতন খাটেই না। অসুখগুলো ডাইন্দা খাওয়াই এই যে টেহা ভাঙ্গে গলদা ইসা আনছি, বাপের বাড়ি যাইতে চাইলেও দেই। তোমার বোনগো জিগায় তো হাগো জামা এগুলো করে কিনা। সেই দিন সুজন ভাই কইল ফাহমিদা নাকি পোলাপেন প্যাডে শুকাইয়া গেছে, ওরই ঠিকঠাক খাইতে দেয় না, সারাক্ষণ কাম করে। ডাক্তার কাছে না লইয়া কবিরাজের কাছে লইয়া যায়, অথচ হ্যার জামাই নাকি মাস্টার। যে ঘরে বউয়ের যত্ন নিতে পারে না, বউয়ের পক্ষে কথা হইতে পারে না, হ্যাঁ মানুষের পোলাপেনটা কি শেখায়? আমি তোমার লাগে কখনো এমন কিছু করছি? কত এত যত্ন কইরা পাইলা পয়সা বড় করতেছি, আর তুমি আমার অপবাদ দাও। আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন। এসব অভিযোগ আমি করেছি? দেখো, তোমার আত্মীয় স্বজন আমার পছন্দ না। তোমাকে বংশে তোমার বাপসা স্যার সুজন, তালেব ভাইরে ছাড়া বাকি একটারও বর্তমানে আমার সহ্য হয় না। এমনকি তোমার মা, নানা, মামাকেও না। প্রত্যেকবার কিসব প্রশ্ন করো, জমি জমা কটুক, গরু কয়টা, ছাগল কয়টা, কামাও কত, চাচাগুলোর সম্পর্ক কেমন, বাকি পাইসও কটুক, পোলাপন লইয়া ফেলাও, এত এত প্রশ্ন। আমার মুক্তি এমনিতেই ভালো না, ধৈর্য কম। তুমি কি চাও মুখের উপর অপমান করে দেই? এমন ভাবে করছেন যেন করেননি আপনি। বড় দুলাভাইকে কি বলেছিলেন? কি কইছে? বাপের কাছে যে ম্যাও ম্যাও করি না, সব নিজে নিজেই করি। আমনের থেকে বেশি কামাই। টেহার বড়াই করতেছিল, তবে ভুল কিছু কই নাই। তোমার স্বামী হ্যাগো থেকে ধনী। বড় মামাকে কি বলেছিলেন? অন্যের কাছে কামলা কাটি না, আমিই রাজা। ভুল কি কইছে?
কইতেছিল আমরা শিক্ষিত বংশ। আমার বাপ সরকারি স্কুলের শিক্ষক আছিল, আমি কলেজের শিক্ষক, আমার পোলাও হইব। কত বড় অপমান! আমি কি অশিক্ষিত? মাধ্যমিক শুধু দেই নাই, আমার বাপ দাদা থাকলে বাংলাদেশ পাশ করে ফেলাইতাম। আমার ভাই করছে না? মিষ্টি আর কথা বাড়ল না। এই লোকের সঙ্গে কথা বলা মানে হাজারটা যুক্তি দিয়ে তাকে হারিয়ে দেবে, মাথা নষ্ট করবে। ঘরে যেতে যেতেই বলল, খেতে আসুন, খাওয়া শেষে মাছ কাটবেন, ওসব আমি ধরবো না। কলপার থেকে হাত মুখ ধুয়ে নাজির চুপচাপ এসে খেয়ে নিল। তারপর মিষ্টিকে চেনে নিয়ে বসলো মাছ করতে। মুখে বললেও স্বামীকে দিয়ে মাছ আর কাটালো না মিষ্টি। এটুকু কাজ সে এখন করতেই পারে। শিউলি তাকে কাজ করতে দেখে নিজেও বটি নিয়ে এসে বসে পড়ল। কথার ফাঁকে ফাঁকে বেশি একটা সময় লাগলো না কাজ শেষ করতে। মাস্টার বাড়িতে আজ প্রচুর ব্যস্ততা। গত মাসেই ঘটক মারফত মেয়ে পছন্দ করেছে রুহুলের বিয়ে ঠিক করে এসেছিলেন বাড়ির গুরুজনেরা। সেই উপলক্ষে সপ্তাহখানিক শুধু চলেছে কেনাকাটা। উঠোনের এক পাশে একটি কেদারায় বসে আছে পলি। মেক্সির ওপর দিয়েই উঁচু পেট ভাসমান। পারুল এগিয়ে এসে ধমকে সুরে বলে উঠলেন, লাজ লজ্জার বালাই নাই, দেওর ভাসুরা বাড়িত আছে, একটু পর পর বাহিরের মানুষ যাতায়াত করতাছে। 7 মাসের পেট লইয়া এমন ঘোরাফেরা করো কেন? লজ্জার কি আছে? পোলাপাইন কি আর কারো হয় না? হ্যাগো বুঝি বউ পোয়াতি হইব না? পারুল চটেই গেলেন। মেয়ের চালচলন ভালো না, যার কারণে এই মেয়েকে পুত্রবধূ হিসেবে মোটেও পছন্দ ছিল না তার। নেহাতি ছেলে জেদ ধরেছিল, স্বামীও বলেছিলেন বয়স কম তাই এমন করে, তুমি না হয় একটু শিখিয়ে পড়াইয়া নিও, বড় হইলে ঠিক হইয়া যাইব। কোথায় আজ শিখলো? দেবর, ভাসুর, শ্বশুর, কাউকে বানা। হুটহাট শব্দ করে হেসে ওঠে। ঘোমটা ছাড়া সবার মাঝে গল্প করতে বসে পড়ে। এমন বেহায়াপনা তো এই বাড়ির মেয়েরাও করে না। তাতে ধত পিষে ধমকে ছুঁড়ে পারুল বললেন, মুখের ওপরে কথা কইলে ঘাড় ধইরা বাপের বাড়ি পাঠাইয়া দিমু। ভালা হরি পাইয়া হাপের 5 পা দেখছো? ঘরে যা, বেহায়া মাইয়া মানু। পলি উঠে দাঁড়ালো। যেতে যেতেই মুখ পাকিয়ে পড়ল। ভালো না চাই, আমনে একটা দজ্জাল বেজি মানুষ। আর হতভম্ব হলেন। সত্যি সত্যি চেঁচিয়ে বাড়ি মাথায় করলেন। দুপুরে রান্না শেষে মিস্ত্রি গোসলে গেল। নাজির নওশাদের গোসল আগেই শেষ। ভাবির মুখোমুখি তেমন একটা হয় না নওশাদ। কখনো চোখাচোখি হয়ে গেল সৌজন্যতার খাতিরে। যতটুকু বলার বলে। ক্ষুধা লাগলে নিজে এসে খাবার বেড়ে খায়। আজও তাই করলো। দুপুরে খাবার খেতে বসেছে সে। বেলা অবধি ঘুমোনোয়, নাস্তা করা হয়নি। নাজির এসে তার সামনে বসলো। নিজ দায়িত্বে পাতে তুলে দিল আরো 2টো চুকরো মাছ। সতর্ক কণ্ঠে বলল, তোর ভাবি আজ বাপের বাড়ি যাইব, সপ্তাহখানেক তো থাকবই। হ্যাঁ, রাহুল ভাইয়ের বিয়ে না, নজরুল চাচা আবারও দাওয়াত দিয়েছেন। আয়, পরিকল্পনা বদলাইয়া কাল রাতটা কামে লাগাই। খাওয়া থেমে গেল নওশাদের। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। নাজির সামান্য হেসে বলল, জমির ধানগুলো হাটের সময় লম্বা হয়েছে, লাশ ফুটলে জানবো কাটায়। নওশাদ চমকে উঠে। ভাইয়ের মনে যে কখন কি চলে সে বুঝতে পারে না। নিজে তাড়াহুড়ো করতে নিষেধ করলো, কত ফোন দিয়ে আটলো, অথচ নিজে এখন হুট করি এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিচ্ছে। নাজির তার কৌতূহল তমাতেই বলল, সারাটা দেখলেই গায়ে আগুন ধরে, মনটাই চায় যা যন্ত্রণা মাইরে দিছে তার দ্বিগুণ ফিরাই দিই। কম আরাম তো করে নাই। পোলে হারাই এখন মাইসের সহানুভূতি আদায় করতেছে, তলতলের প্রতিশোধ নেওয়ার পায়তারা করতেছে। শত্রুকে বেশি সময় দেওয়া বিপজ্জনক। তাই বলে কাল 2 দিন পর পর তোমার পরিকল্পনা বদলায়। হ্যাঁ, কেউ সন্দেহ করতে পারবো না। এই দিনের মতো প্রমাণও থাকবো না। রাতে ফেরা তারা নাই। কেউ যে গেলে কমু, শ্বশুরবাড়ি বিয়েতে আসছিলাম। নওশাদের পছন্দ হলো বুদ্ধিটা। খেতে খেতে জিজ্ঞেস করলো, কিভাবে কি করবে বিস্তারিত বলো। পরে কমু না হয়, তোর ভাবির আগে দিয়ে আসে। মিষ্টির আগমনে এখানেই 2 ভাইয়ের আলোচনা সমাপ্তি হলো। নওশাদ দ্রুত খাওয়া শেষ করে চলে গেল। দুপুরের খাওয়া শেষে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল নাচের। মিষ্টি বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি আপনার? শুয়েছেন কেন? যাব না আমরা? এমন করতেছো জানো তোমার বাপের বাড়ি পদ্মা নদীর ওই পার। যাইতে যাইতে সারা রাত লাগবো। আইও, আমরা জরে ধরে একটু আরাম করো, আবার কবে না কবে ধরতে পারবা। তার কথাতে তাকে ফিরিয়ে দিল মিশ্রি। এমন ভান করছেন যেন পদ্মা নদীর ওই পার আপনার শ্বশুর বাড়ি। বউকে বহু বছর ধরে দেখতে পাবেন না। নাজির হেসে ফেলল। তাকে চেনে এনে বিছানায় ফেলে জড়িয়ে ধরে পড়ল, আমার বউটা মেলা বড় হয়ে গেছে, একটা কথা মাটিতে পড়তে দেয় না। আপনার থেকেই তো শেখা। আর কিছু শেখো নাই? আদু সোহাগ শেখো নাই? না।
চেপে ধরে গলায় মুখ গুজল নাজির, গম্ভীর স্বরে বলল, বিয়ে বাড়িতে পরিচিত অপরিচিত অনেক মানুষ থাকবো, কেউ ডাকলে একলা একলা যাইবা না, কাউরে কাছে ঘেঁচতে দিবা না। আগে কি হয়েছে মনে আছে তো? মামাতো শাশুতো ভাইরা ডাকলেও যাইবা না, নিজের ভাই ছাড়া বাকি সবার থেকে বিপদের আশঙ্কা আছে। আচ্ছা। দুলাভাই বিয়েগুলোকেও কত করার দরকার নাই, গায়ে হলুদ বরাত যাওয়ার দরকার নাই। বলেই হলো, কেন যাব না? সুজন ভাইয়ের সময় আমি অনেক ছোট ছিলাম, তালেব ভাইয়ের সময় ছোট ভাইজান হাত ধরে রেখেছিল। এবার বড় হয়েছি, তাই যেতেই হবে, সাথে আপনিও যাবেন। প্রত্যুত্তর করল না নাজির, নইলে এই মেয়ের বায়না আরো বাড়বে। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করল। শুনশান রাতের অন্ধকার রাস্তা, সবুজ ঘাসের ফাঁকে ক্ষণে ক্ষণে দুই একটা জোনাক পোকা জ্বলে উঠে। দূরে কোথাও কুকুরের খেউ খেউ করছে। গাছ ছমছমে পরিবেশ। চায়ের দোকানে আড্ডা শেষে টর্চ লাইট হাতে ধান খেতে সরু আইল ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন সিরাজুল্লাহ। হঠাৎ কৃত্রিম আলোর সামনে কিছু একটা নড়ে উঠতে থমকে দাঁড়ালেন তিনি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ছুড়ে দিলেন প্রশ্ন, ক্যাডারে? মামু, আমি আপনাকে নাজির। খুটখুটে অন্ধকারে আলো নাজিরের মুখের উপর এসে পড়ায় সিরাজুল্লাহর মুখভঙ্গি বোঝা গেল না, তবে লোকটা যে অবাক হয়েছে তা তার কম্পিত হাত দেখে ঠিক আন্দাজ করা গেল। টর্চের আলো একবার নাজিরের মুখে, একবার পাশে ধান খেতে ঘুরে বেড়ায়। তার কম্পিত কণ্ঠ থেকে বেরিয়ে আসে প্রশ্ন, তুই এনে কি করস? কয়েক কদম এগিয়ে এলো নাজির, হেসে বলল, বহুদিন দেখা সাক্ষাৎ হয় না, তাই পড়লাম। এখন আর আমাকে মেয়ে জান না কেন মামু? টর্চ লাইট চারিপাশে ঘুরিয়ে কাউকে খুঁজলেন হয়তো সিরাজুল্লাহ। চাদরটা টেনে শরীরে জড়িয়ে নিয়ে একটু পিছিয়ে যেতে পিছিয়ে ঠেকে গেল কিছুর সঙ্গে। মুহূর্তেই লাফিয়ে উঠলেন তিনি। মুখ দিয়ে আওয়াজ বেরোনোর আগেই দড়ির মতো শক্ত কিছু করে গলায় পেঁচিয়ে ধরল কেউ। দুর্বল হাত থেকে সঙ্গে সঙ্গে টর্চ লাইটটা পড়ে গেল কাদায়। দু হাতে ফাঁস টানতে টানতে গোঙাতে লাগলেন সিরাজুল্লাহ। কাদায় মাখামাখি টর্চ তুলে নাজির নিল। লোকটার গায়ের চাদরেই লাইটটা মুছতে মুছতে বলল, আহা নৌসাদ, মামারে কষ্ট দিতেছিস কেন? মরে যাইব তো, খালি মুখটা বাঁধ, আমি হাত পা বাঁধতেছি। নওশাদের চোখে মুখে তীব্র আক্রোশ। হাতের নীল রগগুলো ফর্সার চামড়া ভেদ করে যেন চোখে পড়েছে। গামছাটা গলার থেকে আলগা করেই খুকুক করে কাশতে লাগলেন সিরাজুল্লাহ। কিছুক্ষণ আগেই শ্বাস আটক হয়ে গিয়েছিল, আরেকটু দেরি হলেই হয়তো শেষ নিঃশ্বাসটাও বেরিয়ে যেত এতক্ষণে। বার কয়েক কাশতে নির্দয়ের মতো সেই গামছাটা এবার শক্ত করে তার মুখে বেঁধে ফেলল নওশাদ। কথা বলতে না পেরে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলেন লোকটা, কিন্তু সেই প্রাণপণ চেষ্টাও একসময় ব্যর্থতায় রূপ নিল। পকেট থেকে পাটের দড়ি বের করে নাজির চুপচাপ তার হাত পাগুলি বেঁধে ফেলল। তারপর চারিপাশে একবার সতর্ক চোখে দেখে দুই ভাই মিলে জমির আইল ধরে লোকটাকে ধরাধরি করে নিয়ে গেল ধান মিলে। নাজিরের ধান মিলটা বাজারের যাওয়ার শুরুতে। পেছনে ধান ক্ষেত, পাশে বিশাল এক মাঠ, সামনে রাস্তার ওপাশে কাঁচা সবজির বাজার। সন্ধ্যার পর এই দিকটা একেবারে নিরিবিলি থাকে। ঘড়ির কাঁটায় রাত 8:30। খুব সাবধানে মিলের তালা খুলে লোকটাকে ভেতরে নিয়ে মেঝেতে ফেলে শাটার আটকে দিল নাচের। গুদামজাত ধানগুলো বিক্রি হয়ে গিয়েছে, ভেতরটা আপাতত খালি। বৈশাখ এলে ব্যবসা আবার রমরমা চলবে। টেবিল থেকে কেরোসিনের বোতল এনে তেল ঢেলে কুপি জ্বালিয়ে অন্ধকার খুঁচিয়ে দিল নাজির। নওশাদ লোকটাকে টেনে তুলে দেয়ালে হেলান দিয়ে বসালো। বড় ভাইয়ের ইশারায় খুলে দিল মুখের বাঁধন। সিরাজুল্লাহ জোরে জোরে শ্বাস ফেলেন। সাহসী চোখ জোড়ায় আজ ভয় আর আতঙ্ক খেলা করছে। উত্তেজিত কণ্ঠে বললেন, তোরা আমারে কই আনছস? ইডা কি করতে চাইতাছস? আমারে বাচ্ছস কেন? খোল কইতাছি, ভালা হইব না কইয়া দিলাম। নওশাদ নিজের রাগ আর সংবরণ করতে পারল না। দেহের সর্বশক্তি দিয়ে নাকে মুখে বসিয়ে দিল এক প্রকাণ্ড খুশি। বয়স্ক সিরাজুল্লাহ তাল সামলাতে না পেরে মেঝেতে হেলে পড়লেন। শ্বাস বোধহয় বুকে আটকে গেল। নাক দিয়ে গল গল করে রক্তই বের হতে লাগলো। নাজির ছুটে এসে হাঁটু মেরে সামনে বসে পড়ল। এক হাত পিঠে রেখে অপর হাতে বুকে মালিশ করতে করতে মিছে রাগ দেখে ছোট ভাইয়ের উদ্দেশ্যে পড়ল, এটা কোনো কাম করলি তুই? মুরবি মানুষের সম্মান করতে জানোস না? দিন দিন বেয়াদব হয়ে যেতেছস। তারপর কথার ধরন বদলে নরম স্বরে পড়ল, আমরা ঠিক আছেন তো মামু? কিছু মনে করেন না, পড়ালে আমরা শিক্ষা পাইছে, এখন আর বড়কে সম্মান করতে জানে না। সিরাজুল্লাহর কণ্ঠে ব্যথা আর রাগ মিশে গেল। কি চাস তোরা? আমার পোলাডারে আমার থেকে কাইরা নিয়াও শান্তি পাস নাই?
কেন করাচ্ছ সেই সব? কি করছি আমি? কি করছে আমার পোলায়? নওশাদ লোকটার চোখ কুচকে যাওয়া গাল দুটো চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলল। কি করছস জানোস না? ভালো মানুষ সাজস? এবার আর নাজির তাকে বাধা দিল না, 2 হাত হাঁটুতে রেখে আরাম করে মেঝেতে বসল। চমৎকার করে হেসে বলল, আপনার পোলারে প্রথম কোপটা কাটাই দিয়েছিল জানেন? আমার বউয়ে, একেবারে বুক বরাবর। কি নিশানা তার! রামদামি সপ্তাহখানে আগেই ধার দিয়েছিলাম, তাই এক কপি কাল্লাফতে। আমি যখন বাড়িতে ফিরলাম তখন ওর প্রাণ যায় নাই। গোলামের পুতের কই মাছের যান আমার পা ধরে বাসের আকতি করলো। শেষমেশ বাধ্য হইয়া গলা বরাবর ঢুকিয়ে দিলাম নামদা। রক্তগুলো ফুটন্ত গরম পানির মতো কেমনে যে বুদবুদ করে উঠল। উফ, আপনারা যদি দেখাইতে পারতাম, দেখালে বিপদ হইতো। পুলিশের কাছে আবার কয়ে দিতেন। যাই হোক, লাশ গুম করতে কারায় সাহায্য করছিল জানেন? আমার শ্বশুর। এক মুহূর্তের জন্য অসার হয়ে গেল সিরাজুলের সারা দেহ। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন নাজিরের মুখের দিকে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। তার দিকে নাজির মহা খুশি। মজার কোনো কৌতুক শুনলে বাচ্চারা যেমন খুশি হয় ঠিক তেমন ঠোঁটে পৈশাচিক হাসি নিয়ে বলতে লাগলো, মিস্ত্রি হোক মাস্টার বাড়ির মাইয়া, বউ তো আমারই। নাজির স্যার বউ। আমি এই জীবনে ভরসা করার মতো কাউরে পাই নাই। কেউ আমার মাথায় একটু হাত রাখে নাই। কেমন আছে জিগায় নাই। কেন জিগায় নাই? আপনাকে লাগে তো জিগায় নাই। অথচ বিয়ার পর আমার জীবন বদলায় গেল। ওইটুকু মাইয়া আমার বোঝাইলো নাজির আর একলা না, নাজিরের লাইগে অপেক্ষা করার, যত্ন করার মানুষ আছে। আপনাকে তো তাও সহ্য হইল না। আপনার পোলাটা আমি সাবধান করছিলাম না? তাহলে হলো না কেন? আমার অনুপস্থিতিতে আমার বউয়ের ঘরে ঢোকার সাহস পাইল কই? আমি কতবার আপনাকে কইছিলাম আমি সুবহান আলী শাহানা, তবু ভুলটা করলেন। এটা হইল তার ফল। আপনার পোলা আপনার লোভে মরছে। হাউমাউ করে কেঁদে উঠলেন সিরাজুল্লাহ। নাজির মুগ্ধ চোখে সেই কান্না দেখে বলল, সিরাজুল্লাহ তাহলে কানতে পারে? দেওয়ার মতো কোনো উত্তর পেলেন না তিনি। নাজির হঠাৎ ইশারা করতে নওশাদ উঠে গেল। মেশিনের নিচ থেকে নিয়ে এলো একটি হাতুড়ি। নাজির ফিসফিস করে পড়ল, এবার আপনার পালা মামু। আপনার পোলারে সহজ মৃত্যু দিলেও আপনার দিমো কঠিন মৃত্যু। এই হাতে আমার মায়ের ছুঁয়েছিলেন না? এই হাত দিয়ে আমার আব্বার জিপ কাটছিলেন না? ল্যাংনা বানাইছিলেন না? এই মুখে আমার মায়ের লয়ে কুৎসিত মন্তব্য করছিলেন। আর এই নাজির থামল। সিরাজুল্লাহর কান্না থেমে গেল। আতঙ্কিত চোখে তাকিয়ে অনেক কষ্টে জিহ্বা নাড়িয়ে বললেন, নাজির, তুই? সব জানি। সোহেলকে মারার আগে থেকেই জানি সত্য কখনো চাপাইয়া থাকা যায় না। মানেন তো? ভয় কুকরে উঠলেন সিরাজুল্লাহ। আকুতি মিনতি করে বললেন, হন নাজির, বাবা মার আমি কখনো তোর কোনো ক্ষতি করছি? কে কইছে এইসব? সব মিথ্যা কথা। যা করছে তোর 2 চাচা আর আমার বইনে মিলা করছে। আমি নির্দোষ। আমারে ছাইরা দে বাপ। নৌশাদ, ওরে বুঝা, আমারে মারলে তোরা নিস্তার পাইবি, জেলে পোস্ত হইব না। আমারে তোরা ছাইরা দে, আমি কাউরে কিচ্ছু কমু না। বাঁচলে তো কাউকে কিছু বলবেন? দুটো খুন তো আপনারাও করেছিলেন, সাথে করেছিলেন একজন স্ত্রী আর একজন মাকে ধর্ষণ। কই আপনাদের তো কিছু হয়নি, বরং মাথা উঁচু করে দীর্ঘ বছর পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন। সব আইন শুধু আমাদের বেলা, 2টার মধ্যেই ঝুঁকি। নওশাদ ব্যঙ্গ করে বলল। নাজির আর কথা বলার সুযোগই দিল না। নির্বাচনের মিটিং মিছিল চলছে। দীর্ঘক্ষণ লোকচক্ষুর আড়ালে থাকলে কেউ সন্দেহ করতে পারে। তার উপর হলুদ নিয়ে মেয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল। মনে হয় না যেতে পারবে। মিষ্টি আজ ভালোই চলবে। তার উপর লোকটার পা থেকে বাঁধন খুলে পরনের লুঙ্গিটাও এক টানে খুলে ফেল নাজির। উলঙ্গ দেহে তাকিয়ে বলল, ধন থাকলে সবসময় সব জায়গায় ব্যবহার করতে নাই মামু। আজ আপনারা তাই বুঝামো। চোয়াল শক্ত হয়ে গেল নাজিরের। কামারের মতো দক্ষ হাতে শক্ত করে হাতুড়ি চালিয়ে দিল লোকটার গোপন আগে। ব্যথা চিৎকার করে উঠলেন সিরাজুল্লাহ। পা দুটো মেঝেতে ঘষে খিঁচুনি দিয়ে দিতে লাগলেন। তৎক্ষণাৎ নাজুক স্থান থেকে বেরিয়ে এলো রক্ত। নাজির ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে নওশাদের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, দেবে নাকি একটা বাড়ি? এই দিনে লেগে তো কম অপেক্ষা খরচ নাই। রক্তের গন্ধ ছুটে এলো নওশাদের নাকে। রংটা খুব করে যেন তাকে টানছে। ধীর পায়ে এগিয়ে এলো সে। নাজির সরে গেল। সারাশি এনে হাতে ধরিয়ে দিয়ে বলল, বিসি বরাবর দিছে, বেশিক্ষণ মনে হয় না বাঁচবো। ধর সবকে আঙুল তুলে ফেল। বাচ্চারা হাজারে আমাকে বাপ মাও করছিল, শুনছিল হ্যাঁ যন্ত্রণা করে কয় বুঝাইয়া দে। সারাশিটা হাতে নিয়ে বসে পড়ল নওশাদ। এতক্ষণ ধরে শরীরে টকবক করতে থাকা রাগ
হালকা হয়েছে বোধ হয়, কপালে জমেছে ঘাম, হাত খানিকটা কাঁপলো। কখনো কারো গায়ে হাত না তোলা ছেলেটা আজ কারো আঙুল কাটবে। শুকনো ঠোক গেলে ভাইয়ের দিকে তাকালো সে। নাজির বুঝলো তা, শক্ত করে হাতটা ধরে বলল, প্রতিশোধের নেশা এসবের কাছে তুচ্ছ। আমরা জাগলায় গিয়ে এতিম হয়েছি, তাকে মধ্যে এই লোক একজন। সব নষ্টের মূলই অমানুষটা। এই অমানুষটা আমাকে মায়ের নির্যাতন করছে, খুন করে মিথ্যা অপবাদ ছড়াইছে। এমনি এমনি ছেড়ে দিবি? আচানক পূর্বের সেই ঘৃণা, প্রতিশোধের নেশা শক্তি হয়ে ফিরে এলো নওশাদের দেহে। সব দুর্বলতা, ভয় দূরে ঠেলে দিয়ে নিষ্ঠুরের মতো এক এক করে তুলে ফেললো নরকের কীটের ন্যায় অমানুষটার 2 হাতের 10টা আঙুল। তার হাহাকার, চিৎকার, মৃত্যু যন্ত্রণা যেন নাজির বুকটা ভরিয়ে দিল। প্রতিশোধ, এত আনন্দ কেন? নিঃশব্দ নিশীথে সেই আওয়াজ কারো কান পর্যন্ত পৌঁছলো না। আকুতি মিনতি করে সিরাজুল্লাহ বাঁচতে পারলো না। কি কঠিন সেই মৃত্যু! একবারের জন্য কি সেদিনের কথা ভেবে লোকটার আফসোস হয়েছিল? উপলব্ধি করতে পেরেছিল নাসরিনের যন্ত্রণা? সেই সুযোগ বোধহয় নাসরিন তাকে দেয়নি। অন্তত সুবহান আলী শাহর তুলনায় সহজেই ছিল তার মৃত্যু। বয়স্ক খুনি লোকটার উপর নির্মম সব অত্যাচার চালিয়ে ধান ভানার মেশিনে ধীরে ধীরে দেওখানা ঢুকিয়ে দিল 2 ভাই। আস্ত এক দেহ, কিছু মুহূর্তেই সব শেষ। নওশাদ তা দেখে এক পর্যায়ে বমি করে দিল। নাজিরেরও গা খুলিয়ে উঠল। গামছা দিয়ে নাক মুখ বেঁধে সেসব আলাদা আলাদা বস্তায় ভরে নিল। এইবার এগুলো গুম করার পালা। নদীতে ফেলাই দিব নাকি ধান খেতে পুঁতে দিব? হাড় চলো নদীতে ভাসিয়ে দিই, আর মাংস লবণে ফুলে ফেলে দিয়ে আসি। রাতের আধারে জন্তু জানোয়ার খেয়ে ফেলবে, কেউ সন্দেহ করবে না। বুদ্ধিটা নাজিরের পছন্দ হলো। মেঝে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধীরে ধীরে শাটার তুলে চারপাশে একবার দেখে নওশাদকে ইশারা করলো। বস্তাটা ধরে ওই অন্ধকারে খুব নিখুঁতভাবে 2 ভাই মিলে চিরজীবনের জন্য মিটিয়ে ফেললো সিরাজুল্লাহর অস্তিত্ব। হাড়গুলো ফেলতে গিয়ে ঘাটে দেখা মিলল ট্রলারের। হারিকেনের আলোয় পরিচিত এক মুখ স্পষ্ট হলো। একটি চেয়ারে বসে সবকিছু তদারকি করছে সামিউল। কিছুক্ষণ বাদে ভেতর থেকে বেরিয়ে এলো পারভেজ। নাজির নওশাদের উদ্দেশ্যে বলল, ব্যাগটা আমার হাতে দে। তুই গিয়ে বরং মেশিনটা পরিষ্কার করে ফেল। মিল্টন দেখলে সমস্যা, ভালো করে পরিষ্কার করিস। একটা প্রমাণও যদি থাকে তাহলে কিন্তু সব শেষ নওশাদ। চিন্তা করো না, সব সামলে নেব। তুই বলে যাইস না, পিছনের ক্ষেত থেকে পানি আনিস, বালতি মেলেই রাখা আছে। নওশাদ চলেই যাচ্ছিল। নাজির আবার তাকে ডাকলো, শার্টে রক্ত লেগে আছে, দিয়া যায় এটা, বসের লগে পুরাই দিব। বাধ্য ছেলের মতো পরনের শার্টটা নওশাদ খুলে দিল। নিচে সাদা গেঞ্জি ঢাকায় যা রক্ষে। নাজির বলল, লুঙ্গিতেও লেগে আছে, মিলের ঘরে প্যান্ট গেঞ্জি রাখা। বদলে লুঙ্গি জ্বালায় দেস, কাম শেষ হলে চাবি লইয়া সোজা বাড়িতে যাইবি। নওশাদ মাথা নাড়িয়ে আবারও বাজারের দিকে চলে গেল। নাজির চুপচাপ সেখানে ট্রলার ছাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। মিলে এসে তালা খুলে প্রথমে নওশাদ ক্ষেত থেকে বালতি দিয়ে পানি এনে মেশিনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করলো। সাথে আবার পরিষ্কার করলো পুরো মেঝে। বিকেলে বোধ হয় কেউ সেচ দিয়েছিল জমিতে, তাই পানির অভাব নেই। এখানে আলাদা একটা ঘর রয়েছে, যেখানে কাঠের আলনা আর ছোট একটা চৌকিও রয়েছে। পরে লুঙ্গি বদলে বাংলা প্যান্ট পরল সে। প্যান্টটা নাজিরের, তাই ভালো করে ফিট হয়ে গেল কোমরে। পেছনে জানালা খুলে কেরোসিন তেল ছেলে পোশাক দুটো জ্বালিয়ে দিল নওশাদ। যতক্ষণ না পুড়ে ছাই হলো তা ততক্ষণে এখানেই বসে রইল সে। তারপর সেই ছাই ঝাড়ুর সাহায্যে তুলে জানলা দিয়ে ফেলে দিল বাইরে। সব কাজ শেষে করে গুপি হাতে শাটার তুলে বের হতে চমকে উঠল সে। বুকে থুতু ছিটিয়ে ভয়ার্থ কঞ্চে পড়ল। আপনি কে? গলার মালাটা এক হাতে জপছেন লোকটা, অপর হাতে ধরা হারিকেন। সন্দেহ নিয়ে ভেতরে উকি মেরে দেখলেন, বললেন, আমি হারাধন, বাজারে টহল দেই। কিছুক্ষণ আগে ভিতরে জানি কি এর আওয়াজ শুনলাম, তাই দাঁড়াইছি। রাইতের বেলা সব কিছুই তো বন্ধ থাকে। নওশাদ দ্রুত শাটার নামিয়ে তালা লাগাতে লাগাতে বলল, বাজারে আবার পাহারা দেওয়া কবে থেকে শুরু হলো? ডাকাতের উৎপাতে আমরাই দায়িত্ব লইয়া শুরু করছি। তুমি কেডা? নাজির, আমার বড় ভাই। ভাই একটা কাজে পাঠিয়েছে। বড় তালাটা নষ্ট হয়ে যাওয়ায় ছোট তালাটাই এতদিন লাগানো ছিল। কেউ আবার তালা ভেঙে ফেললে, তাই তালা সরিয়ে সোজা এখানে চলে এলাম। অন্ধকারে পা লেগে হাতুড়িটা নিচে পড়ে গিয়েছিল, তার শব্দে হয়তো পেয়েছেন। হারাধনে
তাদের মুখমণ্ডল থেকে সন্দেহ সরছে। নাজিরকে এই বাজারে চেনে না এমন কে আছে? হেসে বললাম, ও আমি ভাবলাম কেডা না কেডা। তোমার কথা নাজির অনেক কইছে, সময় সুযোগ পাইলে দিনের বেলায় একদিন আইও, চা খাইতে খাইতে অনেক গপ্প করমু। আচ্ছা আজ তাহলে আসি, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা সাবধানে যাইও। ভয়ে ভয়ে দ্রুত স্থান ত্যাগ করলো নওশাদ। ওইদিকে ট্রলার ছাড়তে নাজির ব্যাগ থেকে সব হাড় গোড় মাছের খাবারের মতোই ছড়িয়ে ফেলে দিল চিলাই নদীর পানিতে, সাথে ফেললো টর্চ লাইটটাও। তারপর নিরিবিলি স্থানে পরনের শার্ট লুঙ্গি সহ বস্তাও পুড়িয়ে দিল। বাড়ি থেকে বের হওয়ার সময় লুঙ্গির নিচে বাংলা প্যান্ট আর শার্টের নিচে অন্য আরেকটি শার্ট পরে বেরিয়েছিল ছেলেটা। এও তো আর নতুন অভিজ্ঞতা নয়। রাত বাজে 10:45। মেয়ের বাড়িতে হলুদ দিয়ে ছেলে মেয়েরা বাড়িতে ফিরে এসেছে। বড় ফুপুর স্বামী ইকরাম হোসেন উঠোনের মাঝখানে একটি চেয়ার পেতে থাপ্পাস করে বসে পড়লেন। দৌড়াতে থাকা সুজাতাকে ডেকে বললেন, তোর দাদাই কই? ডাক্তারে। সুজাতা দাদার কান পর্যন্ত সেই কথা পৌঁছে দিয়ে আবারও খেলতে মেতে উঠল। দুলা ভাইয়ের ডাকেও নজরুল আলম এলেন না। ইকরাম হোসেন নারাজ হলেন এতে। অদূরে দাঁড়িয়ে থাকা সুজনকে দেখে ডাকলেন। সুজন, প্রবীণ আত্মীয়দের সঙ্গে কথা বলছে সুজন। পাশে দাঁড়িয়ে আছে নাজির আর রুহুল। দেখে বোঝা যাচ্ছে ছেলেটাকে জোর করে নিজেদের কাছে দাঁড় করিয়ে রেখেছে তারা। ফুপার ডাকে পেছন ফিরে তাকালে সুজন পিটপিট করে বলল, ওই যে ডাক পড়ছে, প্রত্যেক বিয়াতে এই বেড়া ঝামেলা করে, আব্বার কানে গেলে নির্ঘাত কাজ্জা লাগবো। ফুপার কাছে এসে দাঁড়ালো সে, হেসে বলল, সব ঠিকঠাক তো ফুফা? বাড়ির বড় পোলা তো, তাই একটু ঝামেলা যাইতেছে। ইকরাম হোসেন দুই হাত বুকে গুজে নারাজ কণ্ঠে বলেন, কিচ্ছু ঠিক না। তোর আব্বারে সেই কখন ডাকলাম, কিন্তু আইলই না। আমারে কি এড়াইয়া চলতেছে? আমার কি মান সম্মান নাই? কি যে কন্যা ফুপা, আব্বার কম কাম, বাড়ির পোলার বিয়া, সব দিক কেমনে সামলাইব কন? তার উপরে আব্বা এখন দাদির ঘরে, দাদি কে লেগে জানি ডাকছে। আমারে আর তালেবরে কইছে আপনাকে যত্ন আত্মি করতে। কি পরিবারে ভাইয়ের বিয়া ঠিক করছস? অতিথি আপ্যায়ন কেমনে করতে হয় জানে না। এই যে আমি গেলাম, কেউ আয়া একটা কথা পর্যন্ত কইল না। আয়োজনও খারাপ, পাতলা ডাইলের মতো খিচুড়ি রানছে, না হইছে ঝাল না হইছে লবণ। নতর কি বংশ? ওই বাড়ির মায়া এই বাড়িতে আইয়া কি এর সংসার করব? আমি হইলে এতক্ষণে বিয়াই ভেঙ্গে দিতাম। কি বলবে বুঝতে পারল না সুজন। তিন ফুপার মধ্যে সবচেয়ে জাদ্রেল আর ডাক উঁচু হচ্ছে বড়জন। কিছু বললেই তালকে তিল করে ওস্তাদ। শ্বশুরবাড়িতে হওয়া প্রত্যেকে অনুষ্ঠানে ত্রুটি খুঁজতে ব্যস্ত থাকে। তাকে চুপ থাকতে দেখে মুখ বাঁকালেন ইকরাম হোসেন। অদূরে সবার সঙ্গে হেসে হেসে কথা বলতে থাকা নাজিরকে দেখে বিরক্তি নিয়ে বললেন, তোর চাচাই এক কেমন পোলার লগে মায়া বিয়া দিছে? শ্বশুরবাড়ির প্রতি কোনো দায়িত্ব নাই, মাত্র সাহেব সাইজা আইছে, আয়া একটু দেখা সাক্ষাৎ কইরা সালামও দেয় নাই। এক নম্বরে বেয়াদব। দীর্ঘশ্বাস পেল সুজন, বললা, দাদাজান দিছে। দাদাজানের তো সবচাইতে প্রিয় নাচ জামাই ছিল। আপনার সাথে তো মনে আগে পরিচয় হয় নাই, তাই হয়তো। চিনে না আমারে? কেন চিনে না? হিডা কি তগো দায়িত্ব আসিল না? কয়দিন আগেও না একবার কথা হইল। আমি ডাইকে আনতাছি, আপনি বহেন। গোসল করার পরেও রুহুলের মুখটা হলুদি হয়ে আছে। ভিড় কমতে গামছা দিয়ে ডলতে ডলতে বললা, সবাই বরাত গেছে, তুই যাস না কেন? কই আছিস এতক্ষণ? কাজ ছেড়ে পাশের এক টিউবওয়েলের থেকে হাত মুখ ধুয়ে এখানে এসেছে নাজির। খুব ক্লান্ত লাগছে তার, ভেতরটা কাঁপছে, একটু বিশ্রাম চাইছে শরীর। গোসল করতে পারলেই হয়তো আরো ভালো লাগতো। গা ঘিনঘিন করছে। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে আসার পরেও কেউ স্বাভাবিক থাকতে পারে? অথচ নাজিরকে থাকতে হচ্ছে, করতে হচ্ছে অভিনয়। চুলে হাত চালিয়ে বললা, আমি ব্যস্ত মানুষ, এসবে যাওয়ার সময় আছে? কি এর ব্যস্ততা? করস তো খালি ফাতরামি আর বেয়াদুবি। নিজের কথা কইলি? রুহুল রেগেই গেল। কড়া উত্তর দেওয়ার পূর্বেই সুজন এসে উপস্থিত হলো সেখানে। বললা, তুই ফুফারে দেখে সালাম দেস নাই কেন? বিয়াদবি না করলে ভাল লাগে না বান্দর? বোনের জামার লগে এমনি কথা কও, সাহস তো কম না তোমার? মাইয়ার বাড়িতে গিয়া মন মতো আপ্যায়ন না পাইয়া রাইগা আছে,
আয় একটু কথা কইয়া যা, ভদ্রভাবে কথা কবি। ওই বেড়াই বেয়াদম, উল্টা পাল্টা কথা কয় খালি, লগে তো চকল করে আছে। আমার ওইসব পছন্দ না। তোরেও তো পছন্দ আসিল না, বুইন দেই নেই। কত বড় খারাপ, মুখের উপর হাসা কথা কই অপমান করে। তুই যখন কস। ফুল কথার মাঝখানে বলেই উঠল, আমার বিয়ার মধ্যে যদি ফুফাই কোনো ঝামেলা করে তাহলে কিন্তু ভালো হইব না ভাইজান। আব্বারে কইয়া দিও, কম মানসম্মান তো ডুবাই নাই। আল্লাহ জানে আমগো দাদার সব কয়টা জামাই এমন ইতর হইল কেন। জামাই হওয়ার পরে সবাই ইতর হইয়া যায়। তুই ঘরে যা। নাজির আয়। নাজির মুখ ফিরে নিল, দালানের দিকে যেতে যেতেই বলল, আগে আমার ময়না পাখির লগে দেখা করে আসে। কতদিন ধরে তারে দেখি না, বুকটা সলাৎ সলাৎ করতেছে। কতদিন মানে? কাল হাইঞ্জা না দিয়া গেলি? নাজির উত্তর দিল না, সোজা চলে গেল দালানের দিকে। সুজন পুনরায় দীর্ঘশ্বাস পেল। এক একজনের এক এক বাহানা আর রং দেখতে দেখতে সে বিরক্ত। রুহুল যেতে যেতেই বলল, এটা আরেকটা নাটকই। দুনিয়ার শুধু ওরই বউ আছে, আর কেউ নাই। মাসুমের দিকে দৃষ্টি যেতেই হতাশ কঞ্চে ফের বলল, এই অবাগরও তো নাই। হলুদের শাড়িটা বদলে সালোয়ার কামিজ পরে হাফ ছাড়লো মিশ্রি। চুলগুলো জবজবে ভেজা, ফ্যানের নিচে বসে তা শুকোতে দিল। দরজায় টোকা পড়তে মাথায় ওড়না টেনে দৌড়ে এসে খুলে দিতে চোখ মুখ উচকে গেল। নাজির থমকালো, ক্যাডা নাজিকে দরজা খুলছো কেন? আপনি আসতে গেলেন কেন? একেবারে কাল এলেই তো পারতেন। স্ত্রী রাগ করেছে। নাজির বুঝতে পারলো, ঘরে ঢুকে বিছানায় বসলো, শার্টের প্রথম দুইটা বুতাম খুলে বলল, তুমি ওই বাড়ি গেছিলে? শুধু কি আর গিয়েছি? জিজ্ঞেস করুন কয়টা প্রেমের প্রস্তাব পেয়েছি। কয়টা? কুচিত কপাল টান টান হলো মিষ্টির। স্বামীর সামনে বসে গদগদ কঞ্চে বলতে লাগলো, সঠিক গুনতে পারিনি, মাঝখানে হাসান ভাই এসে বাগড়া দিয়ে দিল সব। তবে ভালোই পেয়েছি। নতুন ভাবির ভাই তো সরাসরি একটা গাঁদা ফুল দিয়ে বলল, তোমায় দেখতে পরীদের মতো লাগছে। নাজির ভালো মেজাজটা চটেই গেল, দাঁতে তহত পিষে বলল, হাসান ভাই আবার কোন গোলামের পুত? মুখ খারাপ করবেন না, বড় ফুপুর ছেলে তিনি। একসময় আমার কাজল আপাকে পছন্দ করতেন। দাদা জান আবার ভাই বোনদের মধ্যে বিবাহ পছন্দ করতেন না। যতই মামাতো ফুপাতো হোক, ভাই বোন তো ভাই বোনই হয়, তাই না? ফুপা প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু দাদাজান তার মাস দুয়েক পর অন্যত্র আপার বিয়ে দিয়ে দেন। সে থেকে বিয়ে ছাড়া হাসান ভাইকে আর এই বাড়িতে আসতে দেখা যায় না। তবে আমার বিয়েতেও আসেননি তিনি, এমনকি ফাহমিদা আপার বিয়েতেও না। ফুপা তো সেই থেকে আমার বাপ চাচাদের উপর নারাজ। একে নিয়ে নাজিরের চিন্তা কমলো খানিক, কিন্তু কনের ভাইয়ের উপর থেকে রাগটা গেল না। কাল বেটাকে এসে দেখে নিবে। এবার শার্টের কলারের রক্ত কেন? কোথায় কেটেছে আপনার? কিভাবে কাটলো দেখি। নাজির ফরকে গেল। মিষ্টি দ্রুত এগিয়ে এসে হাত টেনে দেখতে লাগলো। গলা, হাত, বুক দেখেও ক্ষতের সন্ধান পেল না কোথাও। নাজির উঠে গিয়ে আয়নায় দেখলে খুব গুরুতর নয়, বরং সামান্য একটু ছিটে এসেছে। কিন্তু কিভাবে এলো? উপরে যেই শার্ট ছিল সেটা তো ওখানেই। সে যাক, আর কেউ দেখেনি তো। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠল সে। মিষ্টি তার সে অস্থিরতা দেখে সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করল, সত্যি করে বলুন তো, কোথায় ছিলেন? কি অঘটন ঘটিয়ে এসেছেন? আমায় মিথ্যে বলবেন না বলে দিচ্ছি। এক পলক মেয়েটার মুখের দিকে তাকালো নাচের। মনে মনে বুনতে লাগলো মিথ্যার চাল। এই মেয়ে এখন আর বোকা নেই। সোহেলের ঘটনার পর থেকে খুব চালাক হয়ে গেছে। বহুদিন পর জম্পেশ একটা ঘুম দিয়েছে নওশাদ। শেষ কবে এমন শান্তির ঘুম ঘুমিয়েছিল মনে পড়ে না তার। ভোরের হালকা রোদ এসে পড়েছে উঠোনে। সকালে ঘুম থেকে উঠেই শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটতে হাঁটতে দাঁত মাজছে সে। মর্জিনা ডেকে জিজ্ঞেস করলেন, নাজিরে কই? দেখলাম না তো। ভাইয়ের শ্বশুর বাড়ি জামাই আদর খায়। তুই যাস নাই? না, আজকে যাব। বিথি আর শিউলি মিলে উঠোন ঝাড়ু দিচ্ছে। পারভেজ সিঁড়িতে বসে ঝিমুচ্ছে। গত রাতের এঁচো থালা বাসন ধুয়ে এনে টিনের চালে সারি সারি করে রাখছে ফরিদা। জিজ্ঞেস করলেন, তোর কি খবর? কম লেখাপড়া তো আর করলি না, লাভ কি হইল? সেই তো গ্রামে বেকার পইরা রইছস, সংসারও করতে পারলি না, বউডা গেল গা। উত্তর দেওয়া তো দূর, মহিলার দিকে নশদ ফিরেও তাকালো না। ফরিদা ক্ষুব্ধ হলেন। আজকাল মেজাজ শান্ত রাখতে পারেন না। এদের দুই ভাইয়ের আচরণ দেখলে ইচ্ছে করে তেড়ে গিয়ে মেরে দিয়ে আসতে। ভিড় করে বললেন, দুধকলা দিয়া কাল সাপ পুষছি, আমারই এখন সবল মারতে চায়। যেদিন ধর্ম ওই দিন বুঝবি।
মুখ ধুয়ে গরুদের খাবার দিয়ে একেবারে গোসল সেরে এলো নওশাদ। ফজরের নামাজ আদায় করে মিল থেকে একবার ঘুরে এসেছে। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ, ওর হয়েছে সেই দশা। ধরা পড়ে যাওয়ার ভয় মন থেকে যাচ্ছেই না। তবে ভাগ্যিস গিয়েছিল, নইলে বাইরে রয়ে যাওয়া ছোপ ছোপ রক্তের দাগ কারো না কারো চোখেই পড়ে যেত। সেগুলোই সে হালকা আলোয় আবার পরিষ্কার করে এসেছে। জনবসতি কম থাকায় যা রক্ষে। দড়িতে লুঙ্গি মেলে দিয়ে চাচাতো ভাইদের উদ্দেশ্যেই বলল। তোরা যাবি না? পারভেজ দুই দিকে মাথা নাড়া শাহরিয়ার বলল। না, আমাগো মেলা কম আছে, ব্যবসা দেখতে হয়, চাষাবাদ করতে হয়, বিয়েবাড়ির যাওয়ার সময় কই। নওশাদ আর কথা পারল না। চাচাতো ভাইগুলো সুযোগ পেলে সর্বদা তাকে হেয় করে কথা বলে, নিচু দৃষ্টিতে দেখে। শুধু নাজিরের বেলায় পারে না, চুপ থাকে, সম্মান করার ভান করে। নাজিরকে খোঁচা মারলে নাজির তাদের ছেড়ে দিবে নাকি? মেরে হাত পা ভেঙে দিবে না? মাস্টার বাড়ির আনাচে কানাচে বিয়ের ব্যস্ততা, তার মধ্যে মিষ্টির শরীরটা বিশেষ ভালো নেই। কয়েকদিন ধরে বেশ ধকল যাচ্ছে, তবুও মুখ ফুটে কাউকে কিছু বলেনি মেয়েটা। আর যেন তা মাত্রা ছাড়িয়ে গিয়েছে। সকালের পছন্দের খিচুড়ি খেতে এসে বসে বমি করে দিয়েছে। তারপর থেকেই সেটা ভীষণ দুর্বল। বড় ভাইয়ের বিয়ে নিয়ে যত আনন্দ ছিল সব মুহূর্তে যেন অসুস্থতায় রূপ নিল। সেই খবর শুনে সৈয়দুন্নেসা তৎক্ষণাৎ নাতনির ঘরে এলেন। তাকে বিছানায় শুয়ে কাতরাতে দেখে চিন্তিত হলেন। ছোট থেকেই মেয়েটা ভীষণ আহ্লাদে আতুরে। সামান্য সর্দি হলেও কেঁদে কুচে বাড়ি মাথায় করে তুলত। পারুল মেয়ের শিওরে বসে মাথা টিপে দিচ্ছেন। বাকি নারীরা হেসে ব্যস্ত। কিছুক্ষণ আগে বরযাত্রী কনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্ত্রী অসুস্থতার খবর নাজির জানে না। গত রাতেও মেয়েটা ভালো ছিল, ঠিক ছিল। তাকে মানাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। যাওয়ার পূর্বেও কতবার জিজ্ঞেস করলো, যাবো না কেন? কি হয়েছে? আমার উপরে ডাক করে আসো? সত্যিটা মিশ্রি জানালো না। পেট ব্যথার বাহানা দিয়ে মিথ্যে বলল। মাকেও সায় দিতে বাধ্য করলো। সৈয়দুন্নেসা বিছানায় বসলেন। প্রথমে নারী পরীক্ষা, তারপর চোখ পরীক্ষা করে গুরুগম্ভীর কণ্ঠে পুত্রবধূর দিকে তাকিয়ে বলেন। হাব ভাবে তো আমার অন্য কিছু মনে হইতাছে বউ। আমারও একবার মনে হইছে আম্মা, কিন্তু আন্দাজে কি কমু কন? এর আগেও বমি করছিলে? মাথা ঘুরাইছে ঘন ঘন কাল দুপুরেও একবার বমি হয়েছিল, মাথা আজই শুধু ঘুরেছে। তবে কিছুদিন ধরে শরীরে জোর পায় না, খেতেও ইচ্ছে করে না, কেমন গা গুলিয়ে ওঠে। কিছুক্ষণ চুপ রইলেন বৃদ্ধা। পারুল আম্মা বলে ডাকার পরেও তিনি জবাব দিলেন না। কিছু সময় পর আচমকা হেসে উঠে বললেন, একলগে এত খুশি তোমরা? কই রাখবা বউ? তোমার পোলার বউ পোয়াতি। কয়দিন পর হের পোলাপান হইব। এখন আবার মাইয়াও। ওইদিকে ফাহমিদারও একই হাল। আজ আবার নতুন বউ আইব। এই বছরে তো আমগো বাড়িতে মোট 4 জন মানুষের আগমন ঘটতেছে। মিষ্টি উঠে বসলো অবুঝ বালিকার মতো। দাদি আর মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলো। কিছুক্ষণ আগে যাদের ললাটে দুশ্চিন্তার ভাঁজ ছিল তারাই এখন মুচকি মুচকি হাসছে। মুখ ভার করে সে জিজ্ঞেস করলাম, হাসছো কেন? কি হয়েছে? আমার অসুস্থতায় তোমাদের হাসি পাচ্ছে? সুসংবাদ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য পারুল ঘর থেকে বেরিয়ে গেলেন। সৈয়দুন্নেসা নাতনির গাল চিনে বললেন, ঢং করো সেরি। জামাইয়ের আদর্শ আগে অতি হইয়া এখন নাকি বোঝে না কি হয়েছে। তোর পেটে নতুন আরেক প্রাণ বাইরে উঠতেছে বু। আল্লাহ দুজনকে সুস্থ রাখুক, হেফাজত করুক। নাচ জামাই আইলে সুসংবাদটা তুই জানাইবি নাকি আমি জানাইমু? মিষ্টি বিশ্বাস করতে পারছে না। হাতটা অজান্তে পেটে গিয়ে থেমেছে। অবিশ্বাস্য দৃষ্টিতে দাদির পানে কিছুক্ষণ চেয়ে থেকে লজ্জায় শায়ের আঁচলে মুখ লুকিয়ে ফেলল। জানি না। মাইয়া শরম পাইতাছে। এইটা শরম পাওয়ার কিছু? এইটা হইল গর্বের বিষয়। মিষ্টি ওভাবে শুয়ে রইল। সৈয়দুন্নেসা নাতনিকে আর রেখে আর গেলেন না কোথাও, কাছেই বসে রইলেন। ধীরে ধীরে বাড়িতে উপস্থিত নারীদের মধ্যে খবরটা পৌঁছে গেল। বাড়ির পুরুষ আর জোয়ান ছেলে মেয়েরা বরযাত্রীতে গিয়েছে, শুধু পলি আর ফাহমিদা যায়নি। কিছুক্ষণ পর তারা এসে হানা দিল মিষ্টির ঘরে। বিয়ের গেট পেরিয়ে বরযাত্রী ভেতরে প্রবেশ করেছে। খাওয়া দাওয়া শেষে নির্ঝঞ্ঝাটে রুহুলের বিয়ে সমাপ্ত হলো। নাজি ফিসফিসি করে বলল, ওই যে খয়েরি শাড়ি পরা মাইয়াটা দেখছস? নওশাদ ভিড়ের মধ্যে চোখ বুলালো, জিজ্ঞেস করল, দুজন দেখতে পাচ্ছি, তুমি কোনটার কথা বলো? সিকন ফর্সা মতন যে
আমাকে লগে আইছে। ও হ্যাঁ, দেখেছি। এটা আকবর মিয়ার মেজো মায়ের ঘরের নাতিন। ওই যে 4 দিনে মিলাতে হ্যার বাপের লয় কথা কইল। ও পছন্দ হয়েছে? চোখ সরু করে ভাইয়ের দিকে তাকালো নওশাদ। নাজির সেই দৃষ্টি উপেক্ষা করে বলল, এর লগে তোর বিয়ার প্রস্তাব দিছে। পরিবার যথেষ্ট ভালো, সমাজ উচ্চ বংশ, নাকরা বাদ দিয়ে রাজি হয়ে যায়। বিয়েতে তোরই লাভ, শক্তি ক্ষমতা আরও বাড়বো। চাচারা ক্ষতি করার সাহস পাইব না। বাঁচলে তো ক্ষতি করবে। মারার লাইগাও তো ক্ষমতা লাগে রে নওশাদ। এই যে সোহেল মরলো, লাশ গম করতেও সৌর সাহায্য নিতে হয়েছে, যাতে বিপদে পড়লে তারে চাপ দেওয়া যায়। এখন দুপুর এতক্ষণে সিরাজের খোঁজও মনে হয় শুরু হয়ে গেছে। পরে যখন পাইব না, তখন তো ফরিদে মানুষ সব সন্দেহ হয়ে পড়বো আমার উপরে। চাচাকে মারার পর হ্যাগো পোলার বাচ্চা থাকবো। মানুষ মারে কি অত সহজ? আমার পায়ের তলার মাটি শক্ত করা শেষ। এবার তোর পালা। যে গেছে তার কথা পাইবা লাভ নাই। ভাবিও না, কবেই ভুলে গেছি। তাহলে আজ গিয়া হগায় দেমো। বিয়ে করে বিদেশ যাবি নাকি কয়েক বছর বিদেশ কাটে এরপর আইয়া বিয়ে করবি? বিয়ে করে গেলেই ভালো। আমার দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই। দেশে কি কাজের অভাব। তবু তোমার জন্য দৌড়াদৌড়ি করে ভাষা শিখতে হচ্ছে। সব তথ্য জমা দিতে হয়েছে পাসপোর্টের জন্য। এখন আবার বিয়ে। চাকরি থেকে বিদেশ ভালো। কয়েক বছর মাথার ঘাম পায়ে ফাইলা কাম করে পয়সা কামাতে পারবি। এরপর দেশে ব্যবসা খুলে বইবি। সাথে যদি সুন্দর একটা বাড়ি বানাইতে পারোস তাহলে তোর কথাই নেই। এরপর না হয় একেবারে দেশে পড়বি। সাথে বিয়েও দরকার। মানুষ সারা জীবন একলা থাকতে পারে না। নওশাদের মন মানে না, তবুও মাথা নাড়ায়। নাজির এতে খুশি হলো। বিয়ের কাজ শেষ হতেই কয়েকজন বাদে বরযাত্রীর বাকি সবাই রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বউ নিয়ে ছেলে ফিরবে সন্ধ্যায়। বাড়ি ফিরতে সৈয়দুন্নেসার ঘরে নাজিরের ডাক পড়ল। নওশাদকে আবার অলিউল খান ডেকে নিয়ে নিজের পাশে বসিয়েছেন। শুরু থেকে ছেলেটার দিকে তার বিশেষ নজর ছিল। আগেও একবার বেশ আলাপচারিত হয়েছিল, তাই কাছে বসিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে লাগলেন। নওশাদের বাচনভঙ্গি সুন্দর, মানুষকে খুব সহজে নিজের দিকে আকৃষ্ট করতে পারে, যার দ্বারা ভদ্রলোক মুগ্ধ হলেন বলেই মনে হলো। শ্যালকের থেকে প্রশংসা শুনে আগে থেকেই তো মন গলি গিয়েছিল, এখন যেন পুরোপুরি জিজ্ঞেস করলেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি? কিছু একটা তো করতে হইব। আমার ইচ্ছে ছিল চাকরি বাকরি করার, কিন্তু ভাই রাজি না। বলেছে দেশের বাইরে গিয়ে কিছু একটা করতে। ভাইয়ের কথা কি অমান্য করি? ছোট থেকে সেই তো বাবার দায়িত্ব পালন করেছে। তা ঠিক, আজকালকার যুগে ভাইয়ে ভাইয়ে মিল তেমন একটা দেখা যায় না। বড় হইলে তো কেমনে বাপের ভাগের সম্পত্তি একলা ভোগ করব, আর এক ভাইয়ের ঠকাইব সেই চিন্তা করে। আমার কথাগুলো চাচাতো ভাই আছে 1 নম্বরের খায়সারটা। জোরপূর্বক হাসলো নওশাদ। এখন এখান থেকে উঠে যেতে পারে যেন বাঁচে, কিন্তু অলিউল খান তো কিছুতেই তাকে ছাড়লেন না, বরং হাত ছেড়ে কন্যাকে ডাকলেন। শালিকাম্মা এদিকে আয়। পিতার ডাকে শালিক ঘোমটা টেনে দৌড়ে এলো অলিউল খান। মেয়েকে দেখিয়ে বললেন, আমার 2 মাইয়ারে মাঝে এইটা ছোট মাইয়া, একবার ক্লাস 10-এ উঠছে। পোলাটা সবার ছোট, 5-এ পড়ে। বড়জনের অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে। মাইয়ার ঘরে এখন 2 নাতে। কথা শেষে মেয়ের দিকে তাকিয়ে বললেন, সালাম দেও না রে। বাধ্য মেয়ের মতো শালিক সালাম দিল। সালামের জবাব নিয়ে মাথা তুলে তাকাতে মেয়েটির সাথে চোকাচোকি হলো নওশাদের। চেহারার সঙ্গে সঙ্গে কণ্ঠস্বরও ভারী মিষ্টি। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে। মেয়েটার বোধহয় লজ্জাই কম, নইলে দৃষ্টি সরাচ্ছে না কেন। তাই সে নিজেই অন্যদিকে ঘুরে তাকালো। কোনো একটা বাহানায় বানিয়ে সেখান থেকে সরে এলো। সৈয়দুন্নেসা বিছানায় বসে আছেন। নাজির অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে সালাম দিল। তিনি সালামের জবাব নিয়ে ইশারায় তাকে বসার নির্দেশ দিয়ে জিজ্ঞেস করলেন, বিয়া শেষ? হ্যাঁ। আজ রাইতে তো থাকবা নাকি? না, তাহলে মিস্ত্রি থাকলে থাকুক, আমার বাড়ি ফিরতে হইব। আজ থাকো, একেবারে বউ ভাত শেষ হইলে না হয় যাইও। একটা পরিবারে কত ধরনের মানুষ আছে বোঝই তো। লোকে পিঠ পিছে কথা বানাইয়া কইব, মায়াডারও খারাপ লাগবো। কি বলবে বুঝে উঠতে পারল না নাজির। সৈয়দুন্নেসা পুনরায় বললেন, বউরে এখন থেকে বেশি বেশি যত্ন করতে হইব। মুখ ফুইটা কিছু না কইলেও বুঝা নিতে হইব, সারাক্ষণ চোখে চোখে রাখতে হইব। এই সময়ে মায়া মানুষের কেউ একটা ধমক দিলেও সারা জীবন মনে রেখা দেয়, কষ্ট পায়। এই সময় মানে নতুন বউ নাকি যে এত রং ঢং করবো? এমনিতেই আমরা জামাই ছোট 1 মাইয়া ধরাই দিছিল,
এই কয় মাসে এতটুকু বড় করতে কি কম খাটুনি গেছে? সৈয়দুন্নেসা মৃদু হাসলেন। নাজির এতে বিরক্ত হলো। হাসেন না তো, এসব হাসির মানে আমি বুঝি না। যা কর সরাসরি কর। তোমার বউ এইবার হাসায় বড় হইয়া গেছে। সকালে তো বমি কইরা মাথা ঘুরাইয়া অবস্থা খারাপ, পরে নারী পরীক্ষা কইরা দেখি ঘটনা জটিল। বমি করছে? কই, আমারও তো কিছু কইলো না। কত জিগাইলাম। তুমি চিন্তা কইবা দেখা কই নাই। ঘটনা কি আসলে জটিল? সদর নিতে হইব? তোমার সময় সুযোগ মতো নিও। তাই ঘটনার জটিল। পুয়াতি হওয়া কি চারটেখানি কথা? কি? তোমার ছোট বউটা এখন পুয়াতি, কয়দিন পর তুমি বাপ হইবা। সেই কথা শোনার পর থেকে মায়ের শরমে বাসে না, সারাদিন ঘর থেকে বাহির হয় না। যাও বউয়ের কাছে যাও। নাজির বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকে। নাজির নড়ার শক্তিটুকু দেহে পায় না। শেষে অনেক কষ্টে ভারী দেহখানা নিয়ে ঘর পর্যন্ত পৌঁছায়। ভেতর থেকে ভেসে আসে মেয়েদের হাসির ঝঙ্কার। দরজায় কড়া নেড়ে ডাকে সে। তালমিস্ত্রি? তৎক্ষণাৎ শব্দ থেমে যায়। ফাহমিদা পলি ঘর থেকে বেরিয়ে এলো। একবার নাজিরের দিকে আর চোখে তাকে মুচকি হাসলো। নাজির ঘরে ঢুকে বিছানায় বসলো। পরে পাঞ্জাবি ঘামে ভিজে গিয়েছে। অস্থির হয়ে তা গা থেকে খুলে রাখলো সে বিছানায়। চুল থেকে কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম আঙুলের সাহায্যে মুছে স্ত্রীর লাজুক মুখের দিকে তাকালো। সামান্য সামনে আসা চুলগুলো কানের পিছিয়ে গুজিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, খাইছো দুপুরে? মুখের জবাব না দিয়ে উপনিস মাথা নাড়ল মিশ্রে। নাজির তার আরো কাছে ঘেসে বসলাম। সমস্ত দূরত্ব মিচিয়ে নিয়ে কাঁধে হাত রাখলো। আবেগ লুকাতে না পেরে বলেই ফেললাম, যখন তা সত্য, আমার তালমিস্ত্রি পেটে আমার সন্তান, আমি বাপ হমু? মিষ্টি লজ্জা মাথা নুইয়ে রাখলো। জানি না, দাদি বলেছে। কেন জানো না? আমি তখন সে মায়ের ভিতরে নাকি কিছু অনুভূতি হয়। আমার তো এটা প্রথমবার, পরের বার ঠিক বুঝতে পারবো। না চাইতেই নাজির হেসে ফেল, চুমু দিল কপালে। তার কি যে আনন্দ হচ্ছে! এতগুলো বছর একাকিত্বে কাটিয়ে দেওয়া নাজিরের দুঃখ বোঝার একজন মানুষ আছে, ছোট্ট একটা পরিবার আছে। সে বাবা হতে চলেছে, পিতৃত্বের স্বাদ পেতে চলেছে এই জীবনে। আর কি চাই তার? বাঁচার ইচ্ছেটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। চিৎকার করে বলতে ইচ্ছে করল, মিস্ত্রির হাতে হাত রেখে সহস্রপথ পাড়ি দেওয়ার জন্য হলেও আমি বহু বছর বাঁচতে চাই। একসঙ্গে নতুন ভোরের আলো দেখার জন্য আমি বাঁচতে চাই। আমার সন্তানকে সুন্দর একটা পরিবারের পৃথিবী দেওয়ার জন্য হলেও আমি লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। সন্ধ্যা নামলো ধরায়। বাড়িতে নতুন বধূর আগমন ঘটেছে। মেয়ে বউরা ছুটছে সেথায়। স্বামীর বাঁধন থেকে ছাড়া পেয়ে মিশ্রিও চলে গেল নতুন ভাবির সঙ্গে ভাব জমাতে। কিন্তু তার পারল কই? দরজার অভিমুখেই বড় মামি তাকে খপ করে ধরে ফেলল, চেনে নিয়ে গেল বসার ঘরে। এখানটা আপাতত ফাঁকা। পুরুষেরা একজোট চেয়ার পেতে বসে আছে উঠোনের পশ্চিম পাশের ফাঁকা পড়ে থাকা জমিতে। সেখানে গাছের হাওয়া ভালো। নানি সেলিনা, চাচাতো বোন রেশমা, ফুপু তমিজা, সরলাও রয়েছে। বাবা মারা যাওয়ার পর এই নিয়ে দুবার এসেছে সরলা। ভাইরা তেমন কিছু বলে না, কি বা বলবে আর। বড় মামি গম্ভীর কণ্ঠে বললেন, কি শুনলাম তোর মায়ের থাইকা পেটে পোলা পায় নাইছে নাকি? মিশ্র অপ্রস্তুত হলো। সেলিনা বিরক্তি নিয়ে বললেন, সবার সামনে এমনি কেউ জিগে বউ? এইটুকুন একটা মাইয়া কি এর পোলা পাইন জন্ম দিব? আম্মা কেন, আমরাও তো দিছি, কিছু হইছে? আমনে নিজের পোলার বউ কইরা নিয়া বুঝি বয়া খাওয়াইতেন। তমিজা বললেন কথাটা। বড় মামি নড়ে চড়ে বসলেন, আরো সুখে রাখতাম, রানীর হালে থাকতো। আমগো কাছেই তো এতদিন বড় হইছি। হইছে, মামি আর হরির মাঝে পার্থক্য আছে। তাও আবার নানা নানি বাচ্চা থাকাকালীন যত আহ্লাদ দেখায়, আমগো মিস্ত্রি এখনো কি কম সুখী? শ্বশুর শাশুড়ি নাই, নিজের সংসার, যখন যা খুশি ইচ্ছা করতে পারে, যা খায় তাজা খায়। কত সুখী জানা আছে। সংসার তো চাচির হরিগো দখলে, আবার এক গাদা গরুও নাকি পালে। মাইয়া মানুষের চেহারা সুরত দেখলেই বোঝা যায় কেডা সুখী আর কেডাই অসুখী। সংসার আলাদা না রে মিষ্টি? হ্যাঁ, কবে থেকেই তো আলাদা। তবে দুই বেলা রান্না আর ঘর গোছানো ছাড়া আমার আর তেমন কোনো কাজ নেই। বাড়িতে কাজের জন্য আলাদা লোক রাখা আছে। ঘর বাড়ি লেপ পোছ, ঝাড়ু দেয়া,
গোয়াল পরিষ্কার সব কলিমের মাই করেন। আমি মনে হয় বিয়ের পর একবার গোয়ালঘর ঝাড়ু দিয়েছিলাম, তারপর থেকে উনি আর কখনো এসব করতে দেননি। গরু ছাগল যা পালার উনিই পালেন, বড় খামার তো, সাথে সহকারীও আছে। চাচি শাশুড়ি আমার মা মুরগি পালনের পরামর্শ দিয়েছিল, উনি শুনতেই নিষেধ করে দিয়ে বললেন, তোমার এত পাকনামো করতে হবে না। এমনকি মাছ আনলেও মাঝে মধ্যে উনিই কোটেন। আমি তো সব মাছ অত ভালো করতেও পারি না, বিয়ের প্রথম প্রথম রান্নাও করতে পারতাম না। এখানেও আমি যথেষ্ট সুখে রানীর হালেই আছি, নিজের মা চাচিদের থেকে অন্তত বেশি। এমন সুখ কজন মেয়েই বা পায় জীবনে। কথাগুলো বলতে গিয়ে মুখমণ্ডলে আনন্দ যেন উপচে পড়ছে মেয়েটার। ছোট্ট ফুপুর দিকে নজর যেতেই বলল, যেই বদনাম একবার রটেছিল, অবশ্য ঘরের মানুষরাই রটিয়েছিল, তারপরেও যে এত ভালো স্বামী সংসার পেয়েছি, এটাই তো অবাক করার বিষয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভালো সৎ মানুষদের সাথে কখনো তিনি অন্যায় পছন্দ করেন না। বড় মামির মুখখানায় মলিনতা ভর করলো। সরল ঠেস দিয়ে বলা কথাটা খুব সহজেই বুঝে গেলেন, তাই সেখানে আর বসলেন না তিনি। চলে যেতে তমিজার মুখ বাঁকালেন। দেমাগ এখনো কমে নাই, আমি হইলে জীবনও এই বাড়িতে পা দিতাম না। সকালে সূর্যটা ঠিক করে দুটি ছড়ানোর পূর্বেই নতুন বধূ দেখতে প্রতিবেশীরা ভিড় জমিয়েছে বাড়িতে। সৈয়দুন নেসা এতে খুবই বিরক্ত। বউ ভাতের আগে নতুন বউকে কারো সামনে নিয়ে যেতে নিষেধ করে দিয়েছেন তিনি। এমনটা সবসময় হয়ে এসেছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে বেচারা নওশাদের সঙ্গে। আসলেই কি সে বেচারা? আপাতত বলা যাচ্ছে না। সবার জোরে ভাইয়ের সঙ্গে নওশাদও মাস্টার বাড়িতে রাতটা থেকেই গিয়েছিল। সকালে তার ঘুম ভাঙলো মাসুমের ডাকাডাকি আর ধাক্কায়। গত রাতে সবার সঙ্গে গল্প করে অনেক দেরিতে ঘুমাতে যেতে হয়েছে তার, তাই চোখ মেলে ঠিক করে তাকাতেও পারল না সে। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল, সকাল হয়ে গেছে? শুধু কি সকাল, একটু পর দুপুর হইয়া যাইব। তোর অপেক্ষায় সবাই বইয়া রইছে। আমার অপেক্ষায় কেন? নতুন বউ নাকি আমি? নতুন জামাই। চোখ থেকে সমস্ত ঘুম এক মুহূর্তে গায়েব হয়ে গেল। সোজা হয়ে বসলো নওশাদ। সবাই গত রাতে মেঝেতে মাদুর বিছিয়ে শুয়েছিল, এখন সেসবের চিহ্নটুকুও নেই। যে যার মতো গোছগাছ করে চলে গিয়েছে। শুধু দেরি হয়ে গেল তার। মাসুমের কথাকে মজা হিসেবে হাওয়ায় উড়িয়ে দিয়ে উঠে গেল সে। বাড়ি জুড়ে অতিথি গিজগিজ করছে, পা ফেলা জায়গাটুকু কোথাও নেই। বিশেষ করে বাচ্চাগুলো ভীষণ দুষ্ট। গলায় গামছা ঝুলিয়ে সাবধানে ঘর থেকে বের হলো নওশাদ। প্রতিমধ্যে নজরুল আলমের সাথে দেখা হতে তিনি তাড়া দিলেন। মাত্র ঘুম থেকে উঠছস, আর দেরি করিস না বাপ, তাড়াতাড়ি গিয়া গোসল সাইরায়। নওশাদের খটকা লাগলো। গতকাল থেকে তাকে যেন একটু বেশি তোষামত করা হচ্ছে এই বাড়িতে। শুধুই কি মেয়ে জামাইয়ের ভাই বলে? গ্রাম তো একই। তবে তার সেই খটকা বেশিক্ষণ স্থায়ী হলো না। গোসল সেরে ঘরে আসতে বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। কিছু জিজ্ঞেস করার পূর্বে হাতে নতুন একটি পাঞ্জাবি ধরিয়ে দিয়ে নাচিস বলল, চুল মুছস নাই কেন? তাদের মুছে এগুলো পর। সকালবেলায় পাঞ্জাবি পরতে যাব কেন? হঠাৎ কি হয়েছে বলো তো? নতুন বর বউকে বাদ দিয়ে সবাই আমায় নিয়ে কেন পড়েছে? অদ্ভুত আচরণ করছে। নাজির উত্তর দেওয়ার জন্য সময় নিল। নওশাদ ধৈর্য ধরতেই পারল না। শুনেছি ভাবি, না মানে তুমি নাকি বাবা হতে চলেছো, আর আমি চাচা। বলতে গিয়ে আনন্দ যেন উপচে পড়লো তার চোখের কোটরে। হ্যাঁ, তোর লাগে তো নতুন চাচির ব্যবস্থা করতেছি। চাচি? তুমি তো আকাই মা ভণ্ড, সহজে বিয়া করবো না জানি, তাই এক ঢেলে দুই পাখি মারতেছি। আজ তোর বিয়া। কি? চিন্তা নাই, ঘরোয়া বিয়া। চাচা কাছে যতক্ষণ মনে হয় খবর পৌঁছে গেছে, এ রাইতে আইতে তাড়াতাড়ি কবুল করে ফেলবে। নে তুই র। বাকরুদ্ধ হয়ে বিছানায় বসে পড়ল নওশাদ। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, কি সব বলছো? আজ বিয়ে মানে মজা করছো? আমায় না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারো? আমি পুরুষ মানুষ, আমার কোনো ইচ্ছে মতামত নেই। না নাই, প্রথমবার নিজ ইচ্ছায় ভুল মানুষ ধৈর্য আইনা মারা খাইছস। এখন আর কি এর মতামত? তোর কপাল ভালো হয় যে আমি তোর নিয়ে এখনো ভাবি, নাহলে কেডে তোর বিয়ে দিব? হুট করে না জানা বিয়ে ঠিক করলাম না মানে? প্রায় 2-3 মাস আগে থেকে তো আমি তোর বুঝাইতেছি। একটা প্রস্তুতি তো আছে। 2 নম্বর বিয়ে আবার প্রস্তুতি কি এর? এত ভালো একটা মাইয়া পাইতেছস, এটাই তো কপাল। মাইয়া খাওয়ার আগে তুই আর হও। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তৈরি হওয়া পর্যন্ত সেখানেই বসে রইল নাজির। আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই তৈরি হলো নওশাদ। বড় ভাইয়ের পিছু পিছু এসে উপস্থিত হলো
বসার ঘরে। বয়োজ্যেষ্ঠরা সকলে উপস্থিত সেখানে। সাথে বসে আছেন আফাস উদ্দিন এবং কাজী সাহেব। মাস্টার বাড়ির যে কোনো অনুষ্ঠানে আফাস উদ্দিনকে সবার আগে দাওয়াত দেওয়া হয়। নওশাদ সবাইকে সালাম দিয়ে কেদারায় বসলো, আর চোখে তাকালো ভাইয়ের দিকে। নাজির সেই দৃষ্টিকে অবজ্ঞা করে বলল, বিয়ে পড়ানো শুরু করেন। অলিউল খান আজ মহা খুশি। গতকাল রাতে কাসেম আলী এই বিয়ের বুদ্ধি তার আর নাজিরের মাথায় ঠুকিয়েছেন। তিনি সবাইকে বুঝিয়ে বললেন, শুভকামে বেশি দেরি করতে নাই দুলাভাই। আবার কবে না কবে বাড়িতে বিয়ে হয়, এর থেকে নওশাদের বিয়েটা কাল শালিকের লগে দিয়া দেন। রুহুল শালিক 2 ভাই বোনের একদিনের বৌভাত হইয়া যাক।